আমাদের এই মনুষ্য জীবনে শুধু কি লেখাপড়া করলেই ঠিক বেঁচে থাকা যায় তা কিন্তু নয়। কিছু জানতে হয়, বুঝতে হয়, যেগুলো কিন্তু প্রাত্যহিক জীবনে, সে তোমাদের এই 18-19 বছর বয়সী হোক বা আমাদের মতন 50-এর উপরে যাদের বয়স, যাদের 70-80 হয়ে গিয়েছে, সবাইকারই কিছু কিছু আরো এক্সট্রা নলেজ থাকতে হয় বিভিন্ন বিষয়ে। তাহলে কিন্তু নিজেকে এবং চারিপাশের মানুষজনকে ভালো রাখা যায়। আমার যেমন মনে আছে, তখন স্কুলে পড়ি, সে আজ থেকে প্রায় 40 বছর আগে, 7-8 হবে, এইরকম একটি প্রোগ্রাম হয়েছিল যে ফায়ার ডিপার্টমেন্ট থেকে করেছিল। 3 মাস একটা সার্টিফিকেট কোর্স ভ্যালিড থাকবে, সার্টিফিকেট যে ফায়ার সেফটি, বাড়িতে আগুন লাগলে ছোটখাটো বড় ইমিডিয়েটলি আমাদের কি করা উচিত। তো ওই যে একটা কথা তোমরা সবাই জানো, আমরা বলি ফার্স্ট এড বক্স। তো তখন ওনারা বলেছিলেন, যারা ওই ট্রেনিং দিয়েছিলেন, এই ফার্স্ট এই লেখাটাকে FIR, এগুলো সব এক একটা আলাদা আলাদা ওয়ার্ড। ফার্স্ট ইনফরমেশন, এইভাবে চলতে থাকে। আমার আজকে আর মনে নেই, 40 বছর পরে আর এক্স্যাক্টলি সবগুলো মনে নেই। কেউ জানলে নিশ্চয়ই বলে দেবেন। তো সেইগুলো কিন্তু কাজে লাগে। আজকে যারা এখানে রয়েছেন, তোমরা দেখছো দুটো জায়গা থেকে। স্টুডেন্ট হেলথ হোম কি করেন ওনারা? ডিলস উইথ দ্য হেলথ ইস্যুস। মানুষের যে শারীরিক সমস্যা হয়ে থাকে, আমরা কেউ চাই না যে আমরা অসুস্থ হই, কিন্তু হয়ে যায় শরীর খারাপ। এটা আটকানো সম্ভবত যায় না। কিছু না কিছু শরীর খারাপ কম বেশি ছোট বড় হয়ে থাকে, আবার আমরা সেরে উঠি। তো এই জায়গাগুলো আমরা যদি অ্যাওয়্যার হই, ভালোভাবে প্রপারলি ট্রেন্ড হই বাই প্রফেশনাল পারসনস, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে, বাড়ি এবং পাড়াতে আশেপাশে অনেক মানুষকেই কিন্তু ভালো রাখতে পারব। অর্থাৎ লেখাপড়ার পাশাপাশি নিজেদের আরও কিছু কোয়ালিটিস নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। এটা কিন্তু দরকার আজকের দিনে। সেটা তুমি লেখাপড়া সংক্রান্ত যদি বলো, যে তোমরা হয়তো মোবাইল চালাতে জানো, কিন্তু কম্পিউটারটা ঠিক চালাতে জানো না। সবাই কেউ জানো নিশ্চয়ই। তো এক্ষেত্রে কি দরকার তোমার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য? যে তুমি ফিজিক্স, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স যা সাবজেক্টই পড়ো, আজকের চাকরির যা ডিমান্ড, সে তুমি যেখানেই চাকরি করো, প্রাইমারি স্কুল টু প্রাইভেট কোম্পানি, এই কম্পিউটারের নলেজটা সবাইকার লাগবে। অতএব সেই জায়গাটা স্টুডেন্ট লাইফের জন্য করলে প্রফেশনাল লাইফে যেটা কাজে লাগবে। আর ডে টু ডে লাইফে মানুষকে বিভিন্ন রকম জ্ঞান অর্জন করতে হয়, কিছু শিখতে হয়। যেমন সাইকেল চালাই কেন আমরা শিখি? কাজের সুবিধা হবে, এক জায়গা থেকে আরেক জায়গা তাড়াতাড়ি চলে যাব, নিজেরও একটু এক্সারসাইজ হলো, আবার সময়টাও বেঁচে গেল। তো এইরকম নানান ইস্যুস আছে আমাদের, যেগুলো জীবনে চলার পথে কিন্তু সাহায্য করে। তো আমি আর বেশি সময় আজকে লবণরাজ স্যাররা রয়েছেন, শাহজাহান বাবু আমার অনেক পুরনো পরিচিত দাদা রয়েছেন, ওনারা বলবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। সেটাই এই আজকে ট্রেনিংয়ে, আজকের যে আলোচনা চক্রে সেই সমস্ত বিষয় সম্পর্কে তোমাদেরকে ওয়াকিবহাল করা হবে। হঠাৎ করে দেখা গেল তোমার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, সেই সময় তো মানুষ ছোট ছোট করে এই যে লোকের জন্য করা, এটা শুরু হয় ওই ছোট ছোট অবস্থায়। আজ থেকে করবো না কেন? সুতরাং আজকে খুব ভালো করে তোমরা শিখবে যে যা বলছে ব্লাড ডোনেশন সম্বন্ধে। চেয়ারে করে দেবো, আপনারা মাথা কিন্তু পার্টিস্টেন্স থাকবে না, একদম বেঁচেই শুয়ে থাকবে, তাহলে এতে জ্ঞান ফিরে যাওয়া উচিত। আর এতে যদি জ্ঞান না ফেরে, তাহলে কি করবো? আমাদের শরীরে কতগুলো প্রেশার পয়েন্ট আছে। প্রেশার পয়েন্ট মানে, প্রেশার পয়েন্ট কাকে বলে? ধরো এই ঘরে কতগুলো ফ্যান আছে, এইখানে একটা সুইচ আছে, বন্ধ করলে এই ফ্যান করা বন্ধ হয়। এমন সুইচ আছে গভর্নমেন্ট কলেজের ঘরে, যেখানে ওই সুইচটা, মেন সুইচটা অফ করলে গোটা গভর্নমেন্ট কলেজের আলো বন্ধ করা যায়। এটা একটা পয়েন্ট। হয়তো কৃষ্ণনগর পাওয়ার হাউস থেকে বন্ধ করলে গোটা কৃষ্ণনগরটাকে বন্ধ করা যায়। হয়তো এই যে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বন্ধ করলে গোটা রাজ্যটাকে বন্ধ করে দেওয়া হয়। এরকম পয়েন্ট আছে। সেরকম আমাদের শরীরে কতগুলো পয়েন্ট আছে। পয়েন্টে সেইগুলোকে বলা হয় প্রেশার পয়েন্ট, যেখানে একটা মাত্র শিরা বা ধমনির উপর দিয়ে রক্ত বয়ে যাচ্ছে।
সেরকম আমাদের মাথার এইখানটা একটা প্রেশার পয়েন্ট আছে, যাকে আমরা বলি রব। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় টেম্পোরাল প্রেশার পয়েন্ট। টেম্পোরাল মানে এইগুলোকে চাপ দিলে মাথার যে কোনো অংশের ব্লিডিং থেকে বন্ধ করা যায়, এটাকে বলে টেম্পোরাল প্রেশার পয়েন্ট। সেরকম এইখানে একটা প্রেশার পয়েন্ট আছে, ঠিক চোখের এই কোণাটা, খুব মাথা যন্ত্রণা করছে, যদি এইখানটা একটু ধরে না কি আরাম লাগে, কি ভালো লাগে, এটার নাম হচ্ছে ফ্রন্টাল প্রেশার পয়েন্ট। তাহলে আমরা যদি ওই যে লোক ভদ্রলোক বা ভদ্রমহিলা যিনি অজ্ঞান হয়ে গেছিলেন, তার এইখানটা অবশ্যই যার হাতে নখ আছে সে কিন্তু ধরবে না, আর নখ থাকলে রুমাল দিয়ে ধরবে না, কেটে পড়ে যাবে আর কি। তা সেই জন্য এরকম করে জোরে চাপ দিতে হবে, তাহলে তার জ্ঞান ফিরবে। কারণ ব্লাড সার্কুলেশনটা কিছুক্ষণের জন্য বেড়ে যাবে। খাওয়া টাওয়া করার দরকার নেই, শুধু এখানটা ধরে চাপ দেবো, দুটো আঙুল দিয়ে এরকম থাম দেবো, দুটো থাম দিয়ে এখানটা জোরে চাপ দেবো, তাহলে এটা একটা প্রেশার পয়েন্ট হতে হবে। এটা একটা কাজ করতে হবে। আর কি কাজ করবো? আর করবো পায়ে অনেক সময় আপনারা দেখেছেন যে খুব ঝিঝি লেগে গেছে, ট্রেনে বাসে যাতায়াত করতে গিয়ে আর চলতে পারছি না, পা আর কিছুতেই কিছু করতে পারছি না। তাহলে আমরা তখন কি করি? আমরা তখন করি কি, অন্য পায়ের ইয়ে দিয়ে বুড়ো আঙুলটা চেপে ধরি, পায়ের বুড়ো আঙুলটা কোনো কারণে প্রেস করি, ওখানে একটা প্রেশার পয়েন্ট আছে, ফিমোরাল প্রেশার পয়েন্ট। সেই প্রেশার পয়েন্টে যদি জোরে চাপ দেওয়া যায় তাহলে আমার এখানে অক্সিজেনের সাপ্লাইটা বেড়ে যাবে, ব্লাড সার্কুলেশনটা বাড়বে, আমার ঝিঝি কমে যাবে। সেরকম ভাবে আমার এইখানটা জোরে চাপ দেবো এবং পায়ের বুড়ো আঙুলটা, দুটো পায়ের বুড়ো আঙুল ধরে জোরে প্রেশার দেবো, তাহলে আমার ব্লাড সার্কুলেশন বাড়বে, জ্ঞান ফিরবে। এতেও জ্ঞান ফিরছে না, তাহলে কি করবো? আমার ফার্স্ট এড বক্স থাকবে। এক্ষুনি স্যার বলছিলেন, প্রিন্সিপাল স্যার বলছিলেন যে ফার্স্ট এড বক্স রাখতে হবে। ফার্স্ট এড বক্স আমরা পরে দেখাবো। সেই ফার্স্ট এড বক্সের মধ্যে একটা ওষুধ রাখতে হবে। কি ওষুধ? তার নাম হচ্ছে স্মেলিং সল্ট, অ্যামোনিয়া সিক্ত লবণ, যা গভর্নমেন্ট কলেজের কেমিস্ট্রি ল্যাবরেটরিতে আছে। তাহলে সেই অ্যামোনিয়া সিক্ত লবণ যদি আমরা শুকাই তাহলে জ্ঞান ফিরে যাবে। স্মেলিং সল্ট বলা হয়, রুমালে নিতে হবে, নাকে শুকাতে হবে। এটাও নেই। আমাদের কাছে অ্যারোমেটিক স্পিরিট রাখতে হবে। অ্যারোমেটিক স্পিরিট কোনটা? আমাদের দুই ধরনের স্পিরিট হয়, একটা রেক্টিফাইড স্পিরিট আর একটা অ্যারোমেটিক স্পিরিট। রেক্টিফাইড স্পিরিট দিয়ে আমরা ড্রেসিং এর কাজ করি, ওই যে কোথাও ক্ষতস্থান হলো, ডিসইনফেকশন হলো, স্যানিটাইজার, সব রেক্টিফাইড স্পিরিট আছে ওর মধ্যে। আর অ্যারোমেটিক স্পিরিট কোনটা? যেটা হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে গেলে হয়তো বললো প্রিয়াঙ্কা একটু হাঁ করো তো, ওর মুখে একটুখানি ঘোঁটা ঢেলে দিল, কেমন জিভটা কেমন অবস্থ হয়ে গেল, ওটাতে অ্যারোমেটিক স্পিরিট। তাহলে ওই অ্যারোমেটিক স্পিরিট যদি মুখের মধ্যে, জিভের মধ্যে এক ফোঁটা দু ফোঁটা দিয়ে দেওয়া যায়, রুগী এক্ষুনি উঠে পড়বে, লাফিয়ে পড়বে, কেন ধুলোই শুয়েছে, ধুলোর মধ্যে কেন আমার কাছে বলো, লাফিয়ে উঠে পড়বে। তাহলে অ্যারোমেটিক স্পিরিট দিতে পারে। আর এতে যদি জ্ঞান না ফেরে তাহলে আর্টিফিশিয়াল রেসপিরেশন আছে, কারণ আমার কাছে তো অক্সিজেন নেই, আমি তো অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াই না। তাহলে কৃত্রিমভাবে কি করে শ্বাস প্রশ্বাস দেখাবো, তখন এই দিদিগুলো দেখাবে খানিক্ষণ পরে, তখন দেখে নেবো কিভাবে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দেওয়া যায়, সেটা হতে পারে। এতেও হলো না, তাহলে সিপিআর দেবো। একটু আগে বলছিল বারবার কার্ডিয়াক পালমোনারি রিসাইটেশন, সেটা দেখিয়ে দেওয়া হবে, ব্যবহার দেবো। এতেও হলো না, তাহলে রেফার টু হাসপাতাল। এটা কিন্তু আমি বসে বসে কেরামতি করছি না, কিন্তু আমার কাজ হচ্ছে যে কোনো এমার্জেন্সি লোককে আমি নিকটবর্তী আমার থেকে হায়ার সেন্টারে নিয়ে যাবো, হাসপাতাল, ডাক্তারখানা, আমার থেকে যে বেশি জানে তার কাছে নিয়ে যাবো। তার অবসর যতক্ষণ না রোগ না পাচ্ছি, যতক্ষণ না অ্যাম্বুলেন্স না আসছে, যতক্ষণ না আমি কারো হেল্প দিতে পারছি, ততক্ষণ এই মেথডগুলো আমি অ্যাপ্লাই করে যাবো। এর মানে এই নয় যে আমি বলেছি মানে একটার পর 10 মিনিট 1 ঘন্টা ধরে অ্যাপ্লাই করেই যাচ্ছি, সে কিন্তু নয়। আমি যতক্ষণ কারো হেল্প না পাচ্ছি ততক্ষণ ধরে এই অ্যাপ্লাইগুলো করবো, তাহলে ওই রোগীকে বাঁচানো যাবে। কারণ আমরা সাধারণত করি কি, পরিস্থিতির সময় আমরা কান্নাকাটি করি, ওকে দোষারোপ করি যে অর্পিতার জন্য হয়েছে বা সমাজ জন্য হয়েছে। এই দোষারোপটা সন্ধ্যাবেলা বসেও করতে পারবো, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতির রোগীটাকে আমার এমার্জেন্সি হবে, তাকে বাঁচানোটাই আমাদের একমাত্র কাজ, এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে এইভাবে আমরা জ্ঞান দেবো। ঠিক আছে, এরকম একটা কথা বলি, বলতো যে কানে কিছু ঢুকে গেছে বা কানে জল ঢুকে গেছে, আসার সময় কলেজে আসতে হবে, স্যার বলেছে 11টার মধ্যে ঢুকতে হবে, আসার সময় 4টার দিকে কানে জল ঢুকে গেছে, তাহলে কি করলে তোমরা? এ কি করেছো বলো? আমি নল ঢুকলে কি করে? লাফায় বলে হ্যাঁ, ও একটা দাম কথা বললো, বলছে যে কানে ঢুকেছে সেই কানের মধ্যে জল দেবে, তাই তো? আমি চলে এসেছি, কানে জল কানের মধ্যে ঢুকবে, তাহলে কানের মধ্যে ফাঙ্গাস হবে, ভবিষ্যতে কানে ইনফেকশন হবে, কানের পর্দা ফুটো হয়ে যাবে, কান দিয়ে পুজ, রক্ত এসব বেরোবে। তা সেই জন্য কানটাকে ড্রাই রাখার জন্য আমার কানের ভিতরে যখন পরিষ্কার করলাম জল দিয়ে বা শ্যাম্পু দিয়ে যখন পরিষ্কারও করলাম, তারপরে আমার তো সময় নেই যে কানের ভিতরে বাক্স দিয়ে ভালো করে এতটা সময় কার আছে আমি নেই, তাহলে বরঞ্চ ন্যাকড়া একটুখানি যখন তখন গরম করলাম, করে কানের পিছনে সেঁক দিলাম, কান পুরো ড্রাই হয়ে যাবে, তাই না? খুব সহজ পদ্ধতি, এত কিছু করার দরকার নেই। এবার কেউ বললো
যে কানের মধ্যে পোকা ঢুকে গেছে, মশা মাছি পোকা ঢুকে গেছে, কি করবে? তাড়াতাড়ি ওই তো কিন্তু বলেছে, এনএসএস ভলেন্টিয়ার ভাইটা বলছে নাক ধরবে, খুব আর কেউ বলছে না ভয়ের চোটে। এবার নাকে কেউ ঘুষি মেরেছে বা নাক দিয়ে ব্লাড আসছে, কি করবো? মাথায় জল দেবা, ও জল টানবে, ও নাক দিয়ে জল টানবে, আটকে দিয়েছি, এরা কিছু করবে না, এরা পালিয়ে যাবে, যা হয় হোক রুটি ঝামেলা করে লাভে বাঁচতে হবে। তাহলে দেখো এই সেই একই কথা, নাক দিয়ে ব্লাড আসতে গেছে, নাকে জানেন তো শরীরটা না কষে গেছে, কষে গিয়ে রক্ত বেরোচ্ছে, কষে গেল কি করেছে, দিব্যি খাচ্ছি যাচ্ছি, আমি তো অসুস্থ লোক না, খাচ্ছি যাচ্ছি আমার নাক দিয়ে ব্লাড বেরোবে, ছেড়ে দেবো? তাহলে এটা কোনো কারণ না। কারণ প্রধান কারণ হচ্ছে 1 নম্বর নাক দিয়ে ব্লাড বেরোনোর প্রধান কারণটার নাম হচ্ছে হাই ব্লাড প্রেশার। আমার কিন্তু হাই ব্লাড প্রেশার নেই, কিন্তু আমার এই মুহূর্তে ব্লাড প্রেশার বাড়তে পারে। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি হয়তো প্রশ্নের উত্তর দিতে পারছি না, আমার প্রেশার কিন্তু বাড়ছে, টেনশনে প্রেশার বাড়ছে, কিন্তু জীবনেও আমার প্রেশার নেই, কিন্তু এমন এক প্রশ্ন করলেও স্নেহ আমি পাচ্ছি না, আমি থরথর করে কিন্তু প্রেশার বাড়াচ্ছি, সেই মুহূর্তে নাক দিয়ে ব্লাড আসে। তাহলে যদি কখনো ব্লাড আসে নাক দিয়ে, যে কোনো কারণেই হোক, ঘাড়ে ব্লাড বা ঘুষিতে ব্লাড মেরেছে, নাকে ফাটিয়ে দিয়েছি, যে কোনো কারণেই ব্লাড আসবে না, কারণ কখনো জল টানবো না, নাক জল টানবো না, রক্তটা গিলে নেবো না। যদি রক্ত নাক দিয়ে জল টানি বা রক্তটা গিলে নিই, তাহলে রক্তের মধ্যে যেহেতু প্লেটলেট বা অঞ্চলিকা আছে, সেই জন্য রক্ত গলায় গিয়ে ক্লট হয়ে যেতে পারে, রক্ত জমাট বেঁধে যেতে পারে, জমাট বেঁধে গেলে শ্বাস নিতে পেশেন্টটা মারা যাবে। তাহলে আমি ভালো করতে পারলাম না, ওই জল টানতে গেলাম বা বললাম চিপ করে শুয়ে দে, রক্ত বেরিয়ে যাচ্ছে, মানে এই নয় যে 5 লিটার রক্তই বেরিয়ে যাবে আমার শরীর থেকে, বেরোবে না, কিন্তু ওই বেরোবে 10 ফুটা 20 ফুটা 10 ml 20 ml রক্ত বেরোতে পারে। তা সেই জন্য যখনই নাক দিয়ে রক্ত বেরোবে তাকে ঝুঁকে বসতে হবে, একদম চেয়ারে বসে এরকম করে ঝুঁকে বসতে হবে, ঝুঁকে বসতে হবে, কখনো তাকে শোয়াবো না, কখনো নাক দিয়ে জল টানাবো না, শুধু নাকের উপর বরফ সেঁক দেবো, যদি বরফ থাকে ভালো থাকে, বরফ নেই হাতের কাছে, ঠান্ডা জল আছে, ঠান্ডা জল পটি দেবো, ঠান্ডা জল পটি দেবো অথবা বরফ সেঁক দেবো। কখনো আমি কিন্তু তাকে ঝুঁকে বসতে বলবো, তাহলেই ব্লাড বন্ধ হয়ে যাবে। এটা যদি না হয় তাহলে আমাদের ফার্স্ট এড বক্সে, কলেজের ফার্স্ট এড বক্সে বট্রোপেস বলে একটা ওষুধ আছে, সেটা রাখতে হবে। বট্রোপেস বলে একটা ওষুধ আছে, তার স্প্রে আছে অথবা তার লিকুইড আছে, নাককে শুকাতে হবে অথবা স্প্রেটা দিতে হবে, সঙ্গে সঙ্গে ব্লাড দিতে হবে। সেটা যদি থাকে ভালো কথা, যদি না থাকে তাহলে শুধুমাত্র বরফ সেক এবং ঝুঁকে বসতে বলতে হবে, বরফ সেক বা ঠান্ডা আইস কিন্তু সেক দিতে হবে, তাহলেই কিন্তু আমার সেরে যাবে, আদারওয়াইজ কিচ্ছু করার দরকার নেই। তারপরে ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখতে হবে যে কি কারণে রক্ত বেরিয়েছে, তার ওষুধ খেতে হবে কিনা ইত্যাদি ইত্যাদি, ইএনটি ডাক্তারবাবু সে পরামর্শ দেবে। আমি কিন্তু ব্লাডটাকে বন্ধ করে দিতে পারবো, কখনো কিন্তু আমি গলার মধ্যে রক্ত নেব না, নাক দিয়ে জল টানবো না, আজকের পর থেকে অন্তত না হয়। হ্যাঁ, ঠিক এরকম একটা কথা যে মাছ খেতে গিয়ে গলায় কাটা ফুটে গেছে, তাহলে কি করবো? ও তো মাছ খাওয়াই ছেড়ে দিয়ে দেবো, সম্পূর্ণ জিনিস। আমি কিন্তু আবেগে বলছি না, কিন্তু ভেবেছিস তো সিরিয়াসলি বলছি। অজগর সব মানে কান ঝেড়ে শুনে নিতে পারবে, সেটা হচ্ছে অজগর কামানো যা, এখানে বসে মশার কাপড় বা কুমিরের কাপড় যেটা নিতে হবে সেটা রাখবে বাড়িতে, তাই মরে না। শুধুমাত্র আমাদের মরার চান্স আছে 5% ছাত্রের কারণে। আর আমি ক্লাসটাকে সংক্ষেপে করবার জন্য আমি কি বলতে চাইছি, এতক্ষণ এরা হচ্ছে যে আমি বলো যে আপনি বলতে থাকুন, আমি খাতায় লিস্ট করি কোন সাথে বিষ আছে, বলতে পারবো না। আমি বলে দিই কোন সাথে বিষ আছে। আমি দেখলাম 80টা সাপ আর 15টা সাপ, মানে শতকরা 95টা সাপ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। 95টা সাপ নিয়ে আমাদের ভাবার কোনো কারণ নেই, ভাবার কারণ আছে মাত্র 5টা সাপ, শতকরা 5টা সাপ, যে সাপটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। তাহলে 5টা সাপ কি কি? 5টা প্রধান যে সাপ, সবচেয়ে বিষধর সাপ, সবচেয়ে ভারতবর্ষের সবচেয়ে বিষধর সাপ যেটা, তার নাম হচ্ছে সবচেয়ে বিষধর সাপ, এশিয়ার সবচেয়ে বিষধর সাপ, তার নাম কালাজ। কালাজ হচ্ছে সবচেয়ে বিষধর সাপ, সবচেয়ে বিষধর সাপ তার নাম কালাজ। কালাজ দেখতে কেমন? আমাদের এখানে আছে, সবচেয়ে পশ্চিমবাংলায় কালাজ বেশি আছে, তার মধ্যে দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, ক্যানিং, কোষাঘাট, তারপরে আমাদের জেলা জেলা হাসপাতাল, নাগাছিপাড়া আর কৃষ্ণনগর সবচেয়ে বেশি কালাজ আছে। এরা হচ্ছে জাত পাওয়া। এই কালার সাথে দেখতে কাঁদর সাপের মতো হয়, একদম হুবহু কাঁদর সাপের মতো। সেটা হচ্ছে দাহ্য বস্তু, তাই তো? আর থার্ড যেটা দরকার হয় আমাদের, সেটি হচ্ছে দহনের সহায়ক বস্তু। এই 3টে জিনিসের মাধ্যমে আমরা আগুন জ্বালাতে পারি। তো আমরা জানবো যে বার্ন আগে কয় প্রকার। প্লাস্টিক আছে,
আজকে প্লাস্টিক আছে বাড়ির মধ্যে, পরিষ্কার প্লাস্টিক পড়ে আছে, তার মধ্যে জড়িয়ে নিয়ে যাবো, আমি কিন্তু হাতে করে তুলে নিয়ে যাবো, ওয়ারিসটা আনবো, অর্নামেন্টস বা ফরেন বডি রিমুভ করবো, আর কোনো একটা আয়রন করা, ইস্ত্রি করা কোনো কাপড়ে মুড়িয়ে তাকে নিয়ে যাবো। আর কি করবো, ও বলেছেন বার্নকে তিনটে ভালো ভাগ করা যায়, একটা ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি আর থার্ড ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি মানে কি জিনিস? থার্ড ডিগ্রি মানে জাস্ট ফোসকা পড়েছে, তাকে বলে ফার্স্ট ডিগ্রি। ভুল বললাম, ফোসকা পড়েছে জাস্ট। আমি আসার সময় গরম চা খেয়েছিলাম, গরম চাপে গেলে আমার জীবনটা গেল, জিভটা ফুটে গেল, সেটা ফার্স্ট ডিগ্রি মানে। আজকে সারা বাড়ি নিয়ে খেতে পারবো না, ভালো মতো দিল আর খেতে পারবো। তার মানে ছাকালে আগুন, ছাকা মানে ফার্স্ট ডিগ্রি মান হলো, বা গরম ফুটি হাত দিয়ে ধরে পড়েছে, ফার্স্ট ডিগ্রি মান। সেকেন্ড ডিগ্রি মান কোনটা? সেকেন্ড ডিগ্রি মান হচ্ছে যেখানে ফোসকা পড়েছে এবং যার সাথে কলা কোষ পড়ছে, সেটা সেকেন্ড ডিগ্রি মান। আর থার্ড ডিগ্রি মান কোনটা? থার্ড ডিগ্রি মান হচ্ছে কলা কোষ সব পুড়ে আটটা সব পুড়ে গেছে, একদম থার্ড ডিগ্রি। আমাদের যেমন তোমরা জানো স্ফুটনাঙ্ক কাকে বলে, 100 ডিগ্রি সেলসিয়াসে জল পড়েছে এটা স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বড় হয় হিমাঙ্ক। সেরকম জ্বলনাঙ্ক বলে একটা কথা আছে। জ্বলনাঙ্ক মানে আমাদের কোনো কিছু দাহ্য বস্তু আমার এইটাকে পুড়তে লাগে 3 সেকেন্ড, 3 সেকেন্ডে জ্বলনাঙ্ক। জ্বলনাঙ্ক মানে এটা একটা গরম কাঠকয়লার টুকরো হাতে নিয়েছি, দিয়ে এরকম করে যে এরকম গরম একটা চপ আসার সন্ধ্যাবেলা খেয়েছি, গরম চপ এরকম করে হাতে ধরেছি, হাতটা অনেক ছাকা লেগে গেল, সে কি করবো বুঝতে পারছি না। তার মানে জ্বলনাঙ্ক এটা 3 সেকেন্ড পর্যন্ত রাখতে পারে। এই 3 সেকেন্ডের মধ্যে এরকম করি আমরা, গরম সিঙ্গারা সঙ্গে এরকম করছি কেন না, একই টাইম ওই চামড়ার সাথে যেন 3 সেকেন্ডের কম থাকে। যদি 3 সেকেন্ড ধরে আমরা ধরে থাকি তাহলে এই জায়গাটা আমার পুড়ে যাবে, ফার্স্ট ডিগ্রি মান হবে। এরকম করে অনেকক্ষণ ধরে রাখলে সেকেন্ড ডিগ্রি মান হবে, অনেকক্ষণ ধরে রাখলে থার্ড ডিগ্রি মান হবে। সেই জন্য তাড়াতাড়ি সরিয়ে ফেলে যাবে, মুখে গরম চা দিই যেখানে সেখানে ফেলে দিলাম, তার মানে আমার বারটাতে না। এই 3 সেকেন্ডটাকে কেউ বাড়িয়েছে, কারা বাড়িয়েছে? যারা তোমরা এখানে আমার ছোট্ট বোনেরা আছে, তারা অনেকে ভালো রান্না করতে পারে, যারা চপ ভাজে তারা দেখবে খুন্তি নেই, গরম সিঙ্গারাটা কড়াই থেকে হাত দিয়ে তুলে ফেলবে, নেতা নেই, গরম কড়াইটা হাত দিয়ে নামিয়ে ফেলবে, মায়েরা পারে গেল, কারণ ওদের না অভ্যাস হয়ে গেছে করতে করতে এই জ্বলনাঙ্কটাকে 3 সেকেন্ড থেকে 6 সেকেন্ড করে ফেলেছে। কিন্তু আমরা যারা মানে দুটো ভেঙে দুটো করি না, বিশেষ করে আমি, তারা কিন্তু 3 সেকেন্ড কেন 2 সেকেন্ডেই হলে আপুসি লোক দুটো বাবু 4.5 আর ওখান থেকে 4.5 মানে হচ্ছে 18%, দুটো হাত হচ্ছে 18%। তাহলে এই যদি হয় তাহলে আমাদের যৌনাঙ্গ মিলে মোট 100%। এই 100%-এর মধ্যে কতটুকু বার্ন হয়েছে পেশেন্টটাকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে আমাকে, তোমার মতো কোনো ফার্স্ট এডার বন্ধুকে যে আর্টিফিশিয়াল এই সমস্তগুলো মেথড আজকে পড়ছি তাদেরকে ক্যালকুলেশন করতে হবে। যদি না করি তাহলে কি হবে? আমি পেশেন্টটাকে চ্যানেল করে দিয়ে আসলাম সত্যনগর হাসপাতালে, তাহলে ওই ক্যালকুলেশনটা ওখানে করবে, ওই সিস্টার দায়িত্বপূর্ণ সিস্টার করবে। তার কাছে একটা পেশেন্ট নয়, কিন্তু তার কাছে 10খানা পেশেন্ট আছে, আমার পেশেন্টকে প্রায়োরিটি দেবে না। সেই জন্য এই ক্যালকুলেশনটা যদি আমি বা তোমার মতো বন্ধু যারা ফার্স্ট ইয়ারের বন্ধু, কালকে যারা প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট পাবে, তারা যদি লিখে দেয় যে আমি এই ফার্স্ট ইয়ার ট্রেনিং নিয়েছিলাম রেড ক্রস থেকে, হেলথ হোম থেকে, তার রাইট আছে লেখা, সে লিখে দেবে টোটাল বার্ন হচ্ছে এত পার্সেন্ট, একটা ছবি এঁকে লিখে দেবে টোটাল বার্ন হচ্ছে এত পার্সেন্ট যোগ করবে। এখানে কিন্তু আবার বলছি পার্সিয়ালিটি করে বেশি নাম্বার বা কমিয়ে নাম্বার দেওয়ার দরকার নেই, যা যতটুকু হয়েছে। এখন আমার হাতের এইটুকু অংশ কমেছে, আমার আছে তো এইটুকু 4.5, আমি 4.5 তুমি দেবো, আমার গোটা হাতটা 18%, আমি হাতটা একটু তাহলে 2, 3, 4 দাও, আবার গোটা হাতটাই তুলে দেবে, তাহলে 18 দিয়ে দিতে পারি। তাহলে ওই ক্যালকুলেশনটা জানে ডাক্তারবাবু, জানে সিস্টাররা জানে, তাহলে আমাদের কাছ থেকে কতটুকু বার্ন হয়েছে সেই ক্যালকুলেশনটা যদি আমি লিখে দিতে পারি, টোটাল বডিতে বার্ন হয়েছে এত পার্সেন্ট। যদি মোর দেন 40% হয়, 40% বেশি পুড়ে যায়, তাহলে সেই পেশেন্ট কিন্তু হাই রিস্ক। 50%-এর উপর বার্ন হলে সেই পেশেন্ট বাঁচবে না, আর রিহাইভ করার কোনো রাস্তা নেই। আমি আবার বলছি যে 30 ডিগ্রি মান হতে হবে, আমার 30 ডিগ্রি মানে 100% হোক, বেঁচে যাবো। 30 ডিগ্রি মান মানে জাস্ট তার ঝলসে গেছে। আমি আজকে গরমে রোদে বেরিয়েছিলাম, ছাদের উপর ঘুরে বেরিয়েছিলাম, মাটিতে ছাদ পেটাচ্ছিলাম, তাহলে এই জন্য যদি করি তাহলে 5 ডিগ্রি মানে কিছু হবে না, কিন্তু 30 ডিগ্রি মান, এবং সেটা যদি মোর দেন 40% হয়, মোর দেন 50% হয়, তাহলে কিন্তু হাই রিস্কের মধ্যে চলে গেলাম। তাহলে এই ক্যালকুলেশনটা কিন্তু হাসপাতালে গিয়ে করবে, সিস্টার করবে, তারপরে তার বার্ন ম্যানেজমেন্ট প্রোটোকল আছে। 10% বার্ন হলে কি ওষুধ দেবে, 20% বার্ন হলে কি হবে, 100% বার্ন হলে কি ওষুধ দেবে, সেই প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট চলবে। তারপরে তাকে জিজ্ঞেস করা হবে যে কি জন্য বার্ন হয়েছিল, আমরা জানতে চাইবো না ও কার জন্য গায়ে আগুন দেখেছিল, এটা আমার সাবজেক্ট না। কার জন্য আগুন দিয়েছিল, নিজের আগুন দিয়েছিল না ওর প্রয়োজনে আগুন দিয়েছিল, তার জন্য পুলিশ প্রশাসন অনেক কিছু আছে। আমার কাজ হচ্ছে আমি
রোগীকে রেস্কিউ করে বাঁচাবো, এটা আমাদের উদ্দেশ্য। কার দোষ কার গুণ একটা সাবজেক্ট না, কারণ সেই জন্য ওকে এই কাজগুলো করে পজিটিভভাবে কথা বলতে বলতে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে হাসপাতালে গিয়ে কী হবে, ডিপ স্যালাইন, আইভি স্যালাইন দিয়ে দেওয়া হবে। স্যালাইন দিলে হাইপোভলমিক শক হবে না। হাইপোভলমিক শক মানে আমার ব্লাড ভলিউম কমে যাবে, ব্লাড ভলিউম যদি কমে যায় তাহলে কিন্তু পেশেন্টটা মারা যাবে। সেই জন্য একবার স্যালাইন দেওয়া হবে, একবার রক্ত দেওয়া হবে, আর ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়ি দেওয়া হবে, যাতে করে সে আতঙ্কগ্রস্ত না হয়। চ্যানেল ঘুরতে গেলাম, চ্যানেল আমার মুখটা কালো হয়ে গেল, আমি তাকে বেঁচে থাকলে কি করে দেখাবো মুখটা, যা 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 যে করতে গেলাম, এই যে আত্মসমালোচনা, এই জন্য সেটা করে হাত করে মারা। সেই জন্য আমার কাজ হচ্ছে কোন ডিগ্রি মান হচ্ছে এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে, কত পার্সেন্টেজ মান হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। আর আমি একজন ফার্স্ট এডার হিসেবে তাকে ওয়ারেস খাওয়াবো, তাকে পজিটিভ কথাবার্তা বলবো, তাকে রেস্কিউ করে ফরেন বডি যত আছে যতটা পারবো কাটা দিয়ে কেটে ফেলবো। তাকে কোনো যদি অয়েলে কোনো ক্রিম থাকে, অয়েল লাগানোর পর যে গোল্ডেন আছে, ওর নিভিয়া সফট মাসে মুখে সেটা লাগিয়ে দাও। ওর তেল, নারকোল তেল আছে, দিই না ওঠে, ভেজলিন আছে, ওর গায়ে দিয়ে দাও, তাহলে জরুরি যন্ত্রণা কমবে। আর প্রচুর পরিমাণে ওয়ারেস খাওয়াতে যত পারবে, আর না পারলে ঝিনুক দিয়ে খাইয়ে দাও। খাওয়াতে খাওয়াতে এই অবস্থায় কোনো আয়রন ছাড়া কোনো কাপড়ে মুড়িয়ে তাকে ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে গেলে, এবং যদি 40% কম বার্ন হয়ে থাকে তার দিয়ে নিবার, তার নিশ্চিন্ত রূপে বেঁচে যাবে। হাসপাতালে গেলে যদি কোনোদিন আমার সাথে হাসপাতালে কোনোদিন দুর্ভাগ্যবশত দেখা হয়, তাহলে কিন্তু বার্ন ইউনিটে গিয়ে দেখে কি একদম বিচ্ছিরি অবস্থা। প্রত্যেকটা পেশেন্টকে এয়ার কন্ডিশন করে রাখা হয়েছে, কারণ এয়ার না হলে জরুরি পূর্ণই হবে। বাড়িতেও যদি রাখতে হয় তাহলে আমাকে ফ্যান চালাতে হবে, এয়ার কন্ডিশন হবে, এসি বসাতে হবে বাড়িতে। তারপরে কি করতে হবে, তারপরে তাকে একদম বড় জলে স্নান করে দিয়ে শাওয়ার চালিয়ে চান করিয়ে দেওয়া হবে। ওটা জামা কাপড় খুলে মশাই টাঙিয়ে শুধু ভেতরে দিয়ে শুয়ে রেখে দেওয়া হবে। আর কোনো ট্রিটমেন্ট নেই, শুধু অ্যান্টিবায়োটিক আর অয়েন্টমেন্ট, আর কোনো ট্রিটমেন্ট। আর যে যত ভালো করে ড্রেসিং করবে সেই পেশেন্ট তত তাড়াতাড়ি বেঁচে যাবে। আর যত টান ধরবে চামড়া তত পেশেন্ট মরে যাওয়ার চান্স বেশি। সেই জন্য আমাকে দেখতে হবে পার্সেন্টেজ অফ বার্ন কতটা হয়েছে, এই ক্যালকুলেশনটা কিন্তু আমাদের মতো কোনো ফার্স্ট এডার বন্ধুকেই করতে হবে। এই হচ্ছে বার্নের ক্লাস। এই বার্ন ছাড়া অন্যান্য অনেক বার্ন আছে, আর বলা শেষ করে প্রথমত জল খাওয়াবে, জল খাওয়াবে, ঠান্ডা জল খাওয়াবে। যদি খুব ভালো হয় যদি লবণ পাওয়া যায়, যে কোনো দোকান থেকে যদি লবণ এনে খাওয়াতে পারো তাহলে হাইপোভলমিক শক হবে না, বেশি এক্ষুনি পাবে। যদি সম্ভব হয় ডাব খাওয়াও, লবণ জল খাও, ওআরএস খাও, যদি দিনের মতো শুধু জল খাও, শুধু লিকার চা খাও, তাহলেই হবে দুধ খাওয়ানো। অর্থাৎ আগে জেনে দেওয়ার ব্যাপারে আমার শরীরের যে শরীরের মধ্যে যে তড়িৎ প্রবাহ হয়ে গেছে, তাতে সোডিয়াম আর পটাশিয়াম যদি লেভেল কমে যায় তাহলে পেশেন্ট বাঁচবে না। তারপরে তুমি দুধ, কলা, মিষ্টি যা যা ইচ্ছা খাওয়াতে হবে। কিন্তু আগে প্রথম কাজটা হচ্ছে আমাকে প্রচুর পরিমাণে ওআরএস খাওয়াতে হবে, যাতে করে আমার সোডিয়াম লেভেল কমে গিয়ে যেন আমি না মারা যায়। সোডিয়াম লেভেল কমে যায়, যাদের বাড়িতে, তোমাদের বাড়িতে যাদের ঠাকুমা দিদিমা আছে, যাদের বয়স 70-80 বছর হয়ে গেছে, এরকম থাকবে, দেখো হাত পাগুলো এরকম কাঁপছে, কথা বলছে, তারপর বলে প্রিয়াঙ্কা তুমি তো আমাকে সন্ধ্যাবেলা খেতে দিলে না। ও কিন্তু ইচ্ছা করে বলেনি, কিন্তু ওকে দেখতে পারে না, শাশুড়ি বউ বলে এরকম নয়, কিন্তু আসলে মেমোরি লস হচ্ছে। মানে এই নয় যে আমার ইন্টেনশন, সেটা আমার মাও হতে পারে, আমাকে বলছে আমাকে নাকি তাকে খেতে চাই, তার মানে মা আমাকে ভালোবাসা হতে পারে, সেই খাবারটা বাসি পচা খেতেও হতে পারে, জীবাণু সংক্রমণ হতে পারে, অথবা ওই খাবারটা বেশি করে খেয়েছে। আমরা বিয়ে বাড়িতে বেশি করে খেয়ে ফেলি, কারণ বড় পেটে টিউশন দিয়েছি, তারপরে রাতের বেলা আমার নিমন্ত্রণ আছে, সকালবেলা একটা অ্যান্টাসিড খেয়ে উঠেছি, সকালবেলা একটা অ্যান্টাসিড খেয়ে বেরোতে হবে। আর ওই বাড়িতে ভালো মেনু আছে, সমস্ত স্টার্টার থেকে শুরু করে এখন এই পর্যন্ত যা যা আছে সব এনজয় করে খেয়ে তারপরে যাবো। আবার বলছে বুফে না বুফে করে খাওয়াবে, তাই সবটাই খেয়ে নেবে, তাহলে খেয়ে নিতে হবে। কিন্তু খাবো, অবশ্যই খাবো না কেন, মন ভরে খাবো, স্নেহ ভালোবাসাতেও খাবো। মা আদর যত্ন করে আদুরে ভাত নেয়, আদুরো তরকারি নিয়ে বলে স্নেহ ভালোবাসাই খাওয়া, এটা অবশ্যই খাবো। কিন্তু মাথায় রাখতে হবে সে অসুস্থ হবো এমন করে খাবো না। বাড়ির খাবার একবারই খাবো, দুবার তিনবার ভাগ করে খেতে হবে, তাহলে আমাকে অ্যান্টাসিড খেতে হয় না, আমাকে তাহলে গ্যাসের অম্বলের ওষুধ খেতে হয় না। আমি ফার্মাসি, আমরা ওষুধ কবে খাই জানি না, আগে লোককে জ্ঞান দিচ্ছে ওষুধ খাওয়া, জীবনে ওষুধ খাই না, কারণ ওষুধ মানে বিষ। ওষুধ একটা লোক তৈরি করে, একটা লোক সারায়, একটা লোক তৈরি করে। যত দূরে থাকা যায় ওষুধ, অ্যালোপ্যাথি ওষুধ তো নয়, হোমিওপ্যাথিও নয়, কোনো ওষুধই না খাওয়া হয়। এখন বিপদে পড়লে খেতে হয়, যত বিপদে না যায় তার জন্য খাওয়া। তাহলে আমার বিয়ে বাড়িতে প্রথমে কি দেয়, প্রথমে দেয় ওই পাতা দিল, থালা দিল, লেবু দিল, জল দিল, তারপরে একটার পর একটা মেনু এলো। তারপরে সবার পরে আমি কি করলাম, ওর দেখা দেখি ও করেছে, ও খুব ভালো পড়াশোনা করে, ফিজিক্সে পড়ে, ফিজিক্স নিয়ে পড়ে, তখন আমার থেকে নিশ্চয়ই ভালো জানে। ও দেখলো লেবু গুললো, জলের মধ্যে গুললো, সবার শেষে লেবু জল করে খেয়ে গেল, জানো। ও
বলছে যে লেবুতে নাকি হজম হয়। আমি তো জানি না, কোন বইয়ে পড়েছে লেবুতে সাইট্রিক অ্যাসিড আছে জানি ছোটবেলা থেকে। লেবু যদি হজম হয়, এনজাইমের কাজ করে, তাহলে আমি ভাত খেয়ে কোনোদিন লেবু খেলেই তো হজম হয়ে যেত। বিয়ে বাড়ি এতগুলো খাবার লেবু খেয়ে যেত, আমি জানি না, ওই বলে সিরিজ থেকে শুনেছি সবাই লেবু খায়। খাও না তোমরা? খাও না? বেশিরভাগ ক্ষেত্রে এখন বলছে নাকি সাহস করে সবাই খায়, যে লেবু খায় লেবুতে নাকি হজম হয়ে যায়। তারপরে দেখো কি মারাত্মক ব্যবস্থা, বিয়ে বাড়িতে মাছ, মাংস, ডিম, পোলাও, দুধ, মিষ্টি সব রকমের আইটেম আছে। অম্বল হওয়ার আদর্শ পরিবেশ রয়েছে, হবে অ্যাসিড হওয়ার আদর্শ পরিবেশ রয়েছে। তারপর সেটা রিস্ক করবে, তো আমার মতো ডাল তরকারি সিদ্ধ ডাল দিয়ে করবে না, হাই রিস্ক খাবার দেবে। তারপরে ও আবার লেবু খাচ্ছে, মানে বিপদ 16 আনা বন্ধ করবে, মানে অ্যাসিড হবেই, ফাইনাল করবে। তারপরে বলছে ইনো খাই, কোল্ড ড্রিঙ্কস খাই, দিয়ে আই করা শুরু করে দিল বাড়িতে। অসম্ভব ব্যাপার, খাওয়া যাবে না, লেবু খাওয়া যাবে না বিয়ে বাড়িতে। এই তো বাড়িতে নয় যে মুসুরি ডাল দিয়ে আজকে মা আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়েছে, তাই লেবু দিয়ে চটকি খুব সুন্দর করে খায়, বাড়িতে খাওয়া নেই। তাই লেবুটা যদি আমরা দিয়েছি সেটাকে জানাবে যদি যাও বাবা, লেবুটা ওই জন্য দেয়নি, লেবুটা দিয়েছিল পাতটা বোঝার জন্য। আমার ওই যে থালাটা, ওই একটু থালা ধো, থালা হয় ওই কাঁচের প্লেট অথবা কাঁসার বাটি অথবা শাল করার থালা দিয়েছি। এই থালাটা কি ভালো করে আমরা ধুতে পারি? ও কি ভালো করে ধোয়ার মতো পজিশন না, যে জল ফেলার জায়গা ভালো করে, এটা বাড়ি হলে খুব সুন্দর করে একটি থালা ধোয়া হয়েছে বার করে দেওয়ার জায়গাটা, কিন্তু পারি না। তাহলে ওটা দিও না, লেবু দিয়ে মুছে নাও, লেবুতে অ্যাসিড আছে, ডিসইনফেকশন হয়ে যাবে। লেবু দিয়ে পাতটাকে ভালো করে মুছে নাও। যেটা দিয়েছে ওরা যা ধুয়েছে কি ধুয়েছে জানি না, একটু ক্যাটারিং এর পেছনের পর্দা করে দেখবে যে একটাই মাত্র গামলা নৌকা রেখে দিয়েছে সার্ফের জল করে, ওই কাঁসার বাতি ও খেয়ে গেছে, আগের জন্য খেয়ে গেছে সে টিভি রুগী, এরকম করে চাপিয়ে এসে বা আমাকে দিয়ে গেল। ও আমার টিভি হবে নাকি, ওর হবে নাকি? একটাই সেই ছোটবেলা থেকে নৌকার মধ্যে একদম জল করে রেখে দিয়েছে, ওকে ডোবাচ্ছে আর নেতাটা জীবনে ধরি না, ওই নেতা দিয়ে ঢুকছে আমাকে দিয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে বিষক্রিয়ার কথা। তাই বিষক্রিয়ার আমাদের প্রথম কাজ হচ্ছে বিষক্রিয়ার কোন জাতীয় বিষ খেয়েছে সেটা দেখা। তারপরে আর আমাদের খাবারের মধ্যে যে বিষয়, আমরা বাসি মশার খাবার খাবো না, আর খাবারটা একটু বুঝে শুনে খাবো। আগে বলেছি যদি আমার ভালো লেগে খেতে ইচ্ছা করে তাহলে আমি প্রচুর খাবো, কিন্তু আগে জল খেয়ে নিয়ে তারপরে খাবো, জলটা পরে খাবো, তাহলে আমার বিষক্রিয়া হবে না, তাহলে আমার পেট খালি হয়ে যাবে। আর আমি অ্যাসিড জাতীয় খাবার একটু কম খাবো, আর প্রয়োজন ভিত্তিক ওষুধ খাবো, ওষুধ বিনা কারণে কোনো ওষুধ খাবো। এই হচ্ছে বিষক্রিয়া। কোনো প্রশ্ন থাকলে ভালো কথা আছে, কারো প্রশ্ন যা ইচ্ছা এর রিলেটেড যা লাগিয়েছি, ওর কোনো ক্ষমতা নেই, ঘরে আগুনে পুড়ে গেছে, অবরুদ্ধ অবস্থা, আমাকে রেস্কিউ করতেই হবে, কিছু করার নেই। তাহলে এইখানে ধরেছি, ধরে এরকম করে তুলেছি, এই হাতটা ধরেছি, নিজে হাতের উপর ভর দিলাম, দিয়ে তুলে দিলাম। আমার ওজনের থেকেও বেশি ডাবল ওজনের ব্যক্তিকে এরকম নিয়ে যাওয়া যাবে, এক হাত খালি থাকবে, এই হাতে বই নিয়ে নিয়ে আসার নাম এই অবস্থায় কখনো আমরা অন্য ট্যাঙ্গুলার করবো না, নিজের হাতে নিজে ধরেছে, আমি এটার সাথে জয়েন করে নিয়ে এটার সাথে অ্যাটাচ করে দিলাম ভালো করে, তো আমাকে ফ্রি হ্যান্ড সিট। এরপর এই সুবিধা শুধুমাত্র ডান পাটাই নিয়ে হচ্ছে, ভালো করে কাঁচা ভালো এই ডান পাটাই করে নিয়ে, তাহলে আমি কিন্তু এই ভাজ করে এই অবস্থা নিয়ে গেলে কিন্তু পায়ের প্রমাণ হয়ে যাবে। আর এই যে টিবিয়া ফিবুলা বা ফিঙ্গার মধ্যে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, আর আমি এই অবস্থায় এরকম করে নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পরে টোটো বা কোনো অ্যাম্বুলেন্স বা যেখানে গাড়ি পাবো, গেটের কাছে, গভর্নমেন্ট কলেজের গেটের কাছে গেলে তারপরে ওখানে নামাবো। এটার নাম হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফ্রি হ্যান্ড সিট। তাহলে বোঝা গেল। আবার কি করবো, ফ্রি হ্যান্ড সিট এরকম করে হতে পারে, ওর বা পাটাই দিয়ে হয়েছে, ডান পাটা, তাহলে আমি এরকম করে ধরেছি, বসুন ওটা বসুন, তাহলে কিন্তু ধরো বা পাটা ধরতে হবে, এটার নাম হচ্ছে ফ্রি হ্যান্ড সিট। পাপা ইঞ্জিয়ার হয়েছে, এটার নাম হচ্ছে ফ্রি হ্যান্ড। এই অবস্থায় নিয়ে যাওয়া হবে, এটার নাম হচ্ছে ফ্রি হ্যান্ড। এবার হচ্ছে ফোর হ্যান্ড সিট। ফোর হ্যান্ড সিট মানে কি? ফোর হ্যান্ড মানে 4 হাতে আছে, ছোটবেলায় করতে হবে, ছোটবেলায় আমি বলেছি এটাকে একটু ক্লোজ করে ফেলছি, আমাদের সাইডে ক্লোজ করেছি, তারপরে ছাপ না রেখে বুঝতে পারে ও কি হয়েছে না, ওর হাঁটার এখান থেকে যেতে পারছে, কোনো এক কারণে যেতে পারছে না, ওই সিঁড়ি পর্যন্ত আমি নামিয়ে দেবো, তারপর সিঁড়ির পরে টোটো বা গাড়ি করে যেতে পারবে। তাহলে এর ওপর বলা হচ্ছে, এটার নাম হচ্ছে ফোর হ্যান্ড সিট। তাহলে এটাকে কি বলেছি আমি, এটাকে বলা হচ্ছে, এর নাম হচ্ছে ফোর হ্যান্ড সিট। তাহলে 1 হ্যান্ড সিট, 2 হ্যান্ড সিট, 3 হ্যান্ড সিট আর 4 হ্যান্ড সিট। আর তারা
আবার বলছি ওর পিঠটা এক ইঞ্চি হলেও চলো। আবার বলছি 21, 22 উঁচু হয়ে চাপ, 23 উঁচুতে তুললাম, 24 নামালাম, 25 আগের পজিশনে চলে আসলাম। কেন হলো 1 মিনিট